সংবাদ মাধ্যমের রাজনীতি কণ্টকিত শিরোনামে সাধারণভাবে রাজা উজিরদের কথাই থাকে, আর ইদানিং থাকছে যে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের পিছিয়ে পড়ার কথা। আজকে যে পরিসংখ্যান নিয়ে আমরা কথা বলবো সেটা অবশ্য পিছিয়ে পড়ার নয়, বরঞ্চ এগিয়ে থাকার। কিন্তু সেই ক্ষেত্রে এগিয়ে থাকাও আসলে পিছিয়ে পড়া কিনা সেটা বলতে পারবেন আমাদের অতিথিরা এবং অবশ্যই আপনারা। আমি পরিসংখ্যানটা দিয়ে শুরু করব। পরিসংখ্যানটা কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের। তারা বলছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের সমীক্ষায় দেখা যাচ্ছে এ রাজ্যে প্রাইভেট টিউশন নেন 890 জন ছাত্র এবং 920 জন ছাত্রী, যেখানে জাতীয় গড় এক্ষেত্রে অর্ধেকেরও কম, 378 জন ছাত্র এবং 347 জন ছাত্রী। স্নাতক স্তরে আমরা যদি আসি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাইভেট টিউশন নেন 1000 জনের মধ্যে 786 জন, যেখানে জাতীয় গড় মাত্র 203 জন। স্নাতকোত্তরে কি এই রাজ্যের পরিস্থিতিটা আরেকটু ভালো হচ্ছে? একেবারেই নয়। তার কারণ পশ্চিমবঙ্গে 539 জন ছাত্রছাত্রী প্রাইভেট টিউশন নিচ্ছেন স্নাতকোত্তর স্তরে, যেখানে জাতীয় গড় মাত্র 130 জন। এই পরিসংখ্যান নিয়েই আমাদের আজকের এই আলোচনা, আমাদের এখনকার বিষয়। প্রাইভেট টিউশনের দেশের 1 নম্বর বাংলা, শিক্ষা ব্যবস্থার খামতিতেই রমরমা গৃহশিক্ষকের। আলোচনার জন্য আমার স্টুডিওতে একদিকে রয়েছেন সুরঞ্জন দাস, উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আছেন সেন্ট লরেন্স স্কুলের শিক্ষক নূপুর চৌধুরী, অন্যদিকে রয়েছেন তিলোত্তমা মজুমদার, লেখক, এবং শুভাশিস ঘোষ, অধ্যাপক এবং অভিভাবকও বটে। অন্য স্টুডিওতে আমরা কথা বলবো অরুন্ধতী মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক, তার সঙ্গে। কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে চমকে দেয়া পরিসংখ্যানটা আমাদের হাতে এসেছে, সেই পরিসংখ্যানটা, এবং অবশ্যই অসীমা দেবীদের কথা, যে অসীমা দেবী একজন নন, একাধিকজন, এবং বাংলার ঘরে ঘরে। কেন বলছি দেখুন। ইনি অসীমা দাস, হাওড়ার দাসনগরের বাসিন্দা। স্বামী সরকারি কর্মী, মাসিক বেতন 20,000 টাকার মতো। ছেলে কলকাতার একটি স্কুলে 9ম শ্রেণীতে পড়ে। তার জন্য রয়েছে 6 জন গৃহশিক্ষক। এর জন্য দাস পরিবারের প্রতি মাসে খরচ হয় প্রায় 3,000 টাকা। ছেলে তো 9-এ পড়ে, সব বিষয়ে মোটামুটি টিউটার দিয়ে রেখেছি, ধরুন 6খানা টিউটার, ওই 3,500 টাকা 4,000 টাকার মতন পড়ে যায়। দাস পরিবার কোনো ব্যতিক্রম নয়। যে বাড়িতেই স্কুল বা কলেজ পড়ুয়া আছে সেখানেই এই এক হাল। বাবা মায়ের রোজগারের একটা বড় অংশ আজ বেরিয়ে যাচ্ছে ছেলেমেয়ের প্রাইভেট টিউশনের মাস মাইনে জোগাতে। কোথাও কোথাও তো দাস পরিবারের চেয়েও বেশি। তবু প্রাইভেট টিউশন চাই, এ যেন বঙ্গজীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অনেক অভিভাবক ও পড়ুয়ার কাছে তো আজ স্কুলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কোচিং সেন্টার। এমনকি স্কুল কামাই করে প্রাইভেট টিউশনে যেতেও দ্বিধা করে না বহু পড়ুয়া। সম্ভবত এই মানসিকতার কারণেই প্রাইভেট টিউশন নির্ভরতায় রেকর্ড হাঁকিয়েছে পশ্চিমবঙ্গ। গোটা দেশের থেকেও এ রাজ্যে গৃহশিক্ষক নির্ভর পড়ুয়ার গড় সংখ্যা বেশি। প্রাইভেট টিউশনে ফার্স্ট বয় আমাদের রাজ্য। কোন রাজ্যে কত সংখ্যক পড়ুয়া প্রাইভেট টিউশন নেয় তার হিসেব করতে সম্প্রতি একটি সমীক্ষা চালায় কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা অনুযায়ী গোটা দেশে 1000 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রের মধ্যে 378 জন প্রাইভেট টিউশন নেয়। অথচ পশ্চিমবঙ্গে 1000-এর মধ্যে সেই সংখ্যাটা 890। অর্থাৎ এ রাজ্যে 1000 পড়ুয়ার মধ্যে 890 জনই প্রাইভেট টিউশন নেয়, অর্থাৎ দেশের প্রায় দ্বিগুণেরও বহু বেশি। রাজ্যে ছাত্রীদের ক্ষেত্রে গৃহশিক্ষক নির্ভরতা তো আরও বেশি। দেশে যেখানে 1000 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীর মধ্যে 347 জন প্রাইভেট টিউশন নেয়, সেখানে রাজ্যে এই সংখ্যাটা 920। স্কুলের মতোই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরেও ছবিটা একই। সমীক্ষা অনুযায়ী গোটা দেশে যে কোনো স্নাতক স্তরের 1000 জন পড়ুয়ার মধ্যে 203 জন প্রাইভেট টিউশন নেন। রাজ্যে সেখানে 1000 জনের মধ্যে প্রাইভেট টিউশন নেন 786 জন। স্নাতকোত্তর স্তরেও গোটা দেশের 1000 জন পড়ুয়ার মধ্যে যেখানে মাত্র 130 জন কোচিং ক্লাসের ওপর নির্ভরশীল, সেখানে রাজ্যে সেই সংখ্যাটা 539। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক বা স্নাতকোত্তর, সমীক্ষা অনুযায়ী সমস্ত ক্ষেত্রেই প্রাইভেট টিউশন নির্ভরতার পরিসংখ্যানে প্রথম পশ্চিমবঙ্গ। ভাববেন না এটা শহর ভিত্তিক চিত্র, কারণ এই সমীক্ষা চালানো হয়েছে প্রতিটি রাজ্যের শহর এবং গ্রামে।
শিক্ষাবিদদের অনেকে কটাক্ষ করে বলছেন, সম্প্রতি রিজার্ভ ব্যাংক ও বিশ্ব ব্যাংকের সমীক্ষার রিপোর্ট এ রাজ্যের শিল্পের রুগ্ন দশা প্রকট করে দিয়েছে। কোন রিপোর্টে রাজ্যের স্থান হয়েছে শেষ সারিতে, কোথাও প্রথম 10-এর বাইরে, কিন্তু প্রাইভেট টিউশন নির্ভরতার বিষয় একেবারে প্রথম স্থানে, যা আসলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কোন দিকটাই প্রকট করে বলে মত শিক্ষা মহলের। বিতনু চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সুরঞ্জনবাবু, আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, একাধিক বিষয় পাওয়া যাচ্ছে। আমি যদি শুধু কমন বিষয়গুলো নিই, প্রত্যেকেই প্রায় বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস শেষ হচ্ছে না, সিলেবাসের বোঝা, এবং প্রতিষ্ঠিত বাবা মা তারা সময় দিতে পারছে না, টিউশনে অন্তত এনগেজ থাকবেন, এই ধরনের একের পর এক বিষয় উঠে আসছে। আপনার মনে হয় কোনটা সব থেকে ভাইটাল বিষয়? আমি একটু অন্য দিক থেকে ব্যাপারটা দেখব। প্রথমে পুরো ব্যাপারটা সামাজিক এবং মানসিক প্রেক্ষাপট আছে। আপনারা গৃহশিক্ষকতার কথা বলেছেন। গৃহশিক্ষকতার একটা পরম্পরা আমাদের দেশে আছে, বিশেষ করে বাংলায় তো রয়েছে, একদম রবীন্দ্রনাথ এবং অমরবাবুর সবার রয়েছে, গৃহশিক্ষক ছিলেন। একদম আমরা পুরনো, আমার মাস্টারমশাই তপন রায়চৌধুরী লেখা দেখা যায়, তখনকার দিনে পুরো বাংলায় অনেক জমিদাররা একদম গৃহশিক্ষকতার ব্যবস্থা করতেন সাধারণ মানুষ পরিবারের উঠে ছেলে মেয়েদের জন্য। কিন্তু এই গৃহশিক্ষকতার সঙ্গে এখনকার প্রাইভেট টিউশনে আমি একটা গুণগত পার্থক্য করছি। আমি যেভাবে দেখি, প্রাইভেট টিউশনের সঙ্গে বাজারি অর্থনীতির একটা যোগাযোগ আছে। বাজারি অর্থনীতির ফলে আমাদের যেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা বাড়ছে, অন্ধ প্রতিযোগিতা বাড়ছে, এবং এই দুটোর সঙ্গে আমরা আজকে যেটা প্রাইভেট টিউশনে বলছি তার একটা যোগাযোগ রয়েছে। একটি ছেলে বা মেয়ে, আমারও 15 বছরের মেয়ে আছে, খুব ভালো স্কুলে পড়েন, সেই স্কুলের পঠন পাঠন অত্যন্ত ভালো, কিন্তু সেই আমার মেয়েটি যদি কোনো পরীক্ষায় 1 কি 2 নম্বর কম পায়, সে অত্যন্ত মর্মাহত হয়ে পড়ে। তাকে আমি দোষ দিচ্ছি না, কারণ যেখানে 100% না পেলে আমি বলো ভালো কলেজে ভর্তি হতে পারছি না, আমার আইআইটি বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য যেখানে ওরকম ধরনের প্রতিযোগিতা, তাদের ছেলে মেয়েদেরও দোষ দিতে পারি না। অর্থাৎ আমি যেভাবে দেখি, আমি এখানে একটা যোগ করি, আপনি অভিভাবকদের দোষ দেবেন না, মানে আমি বলছি নার্সারি স্তরেও গৃহশিক্ষক প্রয়োজন হয়। আসছি, এটা আমি যেটা বলছি, এই যে মানসিকতাটা, এই অন্ধ প্রতিযোগিতা মানসিকতাটা, এটা নার্সারি থেকে শুরু হয়। আপনি ভাবুন, একটা ভালো নার্সারি স্কুলে ভর্তি হতে গেলে আজকে মা বাবার ইন্টারভিউ নিতে হচ্ছে। আমরা কোনোদিন চিন্তা করতে পেরেছি? পারিনি। কাজেই সেখানে আমি এইভাবে, তাছাড়া একটা তো ঠিকই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে কাজ করছেন, অনেক সময় মা বাবারা তাকে ছেলে মেয়েদের সেইভাবে সময় দিতে পারেন না, কাজেই তাদের অনেক সময় প্রাইভেট টিউশনের দিকে যেতে হচ্ছে। কিন্তু আমি এখানে যেটা বলছি যে এই যদি আমরা বিদেশি বা পশ্চিমী স্কুলের সঙ্গে আমাদের এখানকার স্কুলের একটা কম্পারেটিভ স্টাডি করি, তাহলে দেখবেন ওখানে কেন এরকম প্রাইভেট টিউশনই নেই। সেখানে একটা স্কুলের পড়ানো কাঠামোগত কিন্তু একটা ভিন্ন একটা ভিত আছে ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্কুলের তুলনায়। সেখানে একটি ছেলে বা মেয়ে, সে পাবলিক স্কুল হোক, প্রাইভেট স্কুল হোক, মিশনারি স্কুল হোক, অনেকটা বেশি সময় স্কুলে কাটায়, এবং সেখানে যদি ছেলে বা মেয়ে সে যদি পিছিয়ে পড়ে, তাকে আলাদা করে স্কুলেই কিন্তু তাকে ট্রেনিং দেওয়া হয়। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি স্কুলের ক্ষেত্রে, বিশেষ করে আমরা দেখি বিদেশের অনেক ভালো ভালো প্রক্রিয়া আমরা এখানে পরিকাঠামো তৈরি না করে হঠাৎ করে ইন্ট্রোডিউস করে দিই। যেমন প্রজেক্ট ওয়ার্ক, খুব ভালো জিনিস। বিদেশে প্রজেক্ট ওয়ার্কটা কিন্তু একজন ছাত্র বা ছাত্রীকে স্কুলে বসে করতে হয়। এখানে কি হচ্ছে, সে বাড়িতে নিয়ে আসছে, যার মা বাবা এডুকেটেড, মা বাবা সাহায্য করছে, যার মা বাবা এডুকেটেড না, সে আউটসোর্স করে দিচ্ছে। কাজে এই সবগুলোর প্রেক্ষাপটে কিন্তু আমার পুরো তাহলে আপনিও এটা মানুন যে এটা পুরোটা বাজারি অর্থনীতির ওপর চাপালে হবে না, তার কারণ আপনি যে দেশগুলোর কথা বলছেন সেখানে বাজারি অর্থনীতি বলবৎ আছে। নিশ্চয়ই, কিন্তু বাজারি অর্থনীতির তো বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন স্তর আছে। আজকে ইংল্যান্ডে বাজারি অর্থনীতি থাকলেও তার পাবলিক স্কুলিং আর আমাদের এখানে স্কুলিং এর তফাৎ। আমি এই তফাৎটা নিয়ে তিলোত্তমার কাছে আসবো। তিলোত্তমা, তুমি যে কোনো দিন এবিপি আনন্দ যদি খোলো, যেদিন মাধ্যমিকের রেজাল্ট কিংবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, প্রত্যেকটি ছাত্রছাত্রী দেখবে বলবে 6 থেকে 8 জন তাদের শিক্ষক, তারা গর্বের সঙ্গে বলছেন, এমনকি যে কোচিং সেন্টারগুলো আছে তাদের নামও বলতে হচ্ছে, এটাও তাদের সাফল্যের একটা শর্ত হিসেবে আগে থেকে সইটই করিয়ে নেওয়া হয়। এটাও কিন্তু বাজারি প্রক্রিয়ার সঙ্গে কানেক্টেড। বিদেশে যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তাকে কিন্তু টিভিতে এনে ওইভাবে দেখানো হচ্ছে না, তাকে কিন্তু সে হয়তো কারো কাছে পড়তে পারে, কিন্তু কখনই তাকে বলা হচ্ছে না আমি এর কাছে পড়ছি, ওর কাছে পড়ছি, ওর কাছে পড়ছি। অর্থাৎ যে সাকসেসটাকে বাজারি অর্থনীতির মাধ্যমে এটাও কিন্তু বাজার
এবং বাজারি অর্থনীতি এবং তার এই ম্যানিফেস্টেশন, এই তিনটেকে আলাদা রাখাই চারু উচিত। রসিকতা আছে সুমন, সেটা হচ্ছে যে ওই সব সাবজেক্টে টিউশন নিয়েছে কিন্তু এগ্রিগেটে নিইনি, তাই এগ্রিগেটে ফেল করে গেছে। তিলোত্তম, আমি এখানে আসবো, একটা অভিভাবকদের ভূমিকা তো থেকে যাবে, যেটা সুরঞ্জনবাবু বলছিলেন, একটা তো ব্যস্ত বাবা মা, আরেকটা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাবা মা, তারা রিল্যাক্সেশনের সময় বা সিরিয়াল দেখার সময় আচ্ছা টিউশনে গেলে অন্তত ছেলে মেয়ে এনগেজ থাকবে। এর পাশাপাশি যেটা মারাত্মক সেটা হচ্ছে খুব সামান্য আয়ের তথাকথিত নিম্নবিত্ত শ্রেণীর বাবা মা, তারাও তাদের আয়ের হয়তো 60 কিংবা 70% ব্যয় করে পাঠাচ্ছেন গৃহশিক্ষকদের কাছে প্রাইভেট টিউশনে। কোথায় যাচ্ছে সিস্টেমটা? এটা তো একটা সাংঘাতিক নিরাপত্তাহীনতার একটা বোধ, যে স্কুলের ওপর আস্থা সম্পূর্ণভাবে চলে গেছে, এবং এটা একদম গোড়া থেকেই ধরে নেওয়া হচ্ছে, যেটা বলছিলে যে নার্সারি থেকে প্রাইভেট টিউশন। বাবা মার ব্যস্ততা একটা বড় কারণ ঠিকই, কিন্তু বাবা মার ব্যস্ততা ছাড়াও যেটা স্কুল দিতে পারে সেই দেওয়াটা, সেটা আমরা পাবো না, এই অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে, যার জন্য একদম গোড়া থেকেই অ্যাকসেপ্টেন্স, অথবা আমি অ্যাজিউম করে নিচ্ছি আগে থেকে, হয়তো পরখ করেই দেখছি না যে স্কুলের থেকে তৈরি হচ্ছে কিনা, প্রশ্নই উঠছে না। তার কারণ নিরাপত্তাহীনতাটা এমন জায়গায় চলে গেছে যে এটা একটা যেন থ্রেট, যে এরকম বলতে শোনা যাচ্ছে যে আমি যদি আমার মেয়েকে বা আমার ছেলেকে স্কুলের অমুক টিচারের কাছে না পড়াই, তাহলে এই সাবজেক্টে তাকে কম নম্বর দিয়ে দেবে। এটা কি কোনো শিক্ষকের আদর্শ, নাকি এটা ভাবা যায়, নাকি এটা মেনে নেওয়া যায়? কিন্তু এটা ঘটছে, এটা বাস্তব। এর ফলে কি হচ্ছে যে সেই টিচারকে যদি তাদের পছন্দ নাও হয়, তারা কিন্তু গুচ্ছের পয়সা খরচা করে সেই টিচারের কাছে যাচ্ছে ছেলে মেয়েকে বেশি একটু নাম্বার পাওয়ানোর জন্য। তো একেবারে গোড়ায় এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানসিকতা, অর্থাৎ যে শিক্ষক মানুষ তৈরি করবেন তিনি গোড়াতেই তার ন্যায়নীতি বিসর্জন দিয়ে দিচ্ছেন, সেটা বাজারি অর্থনীতির কারণেই হোক অথবা আরো অন্যান্য কোনো প্ররোচনাতেই হোক, কিন্তু এটা ঘটনা যে সেই নীতি তারা বিসর্জন দিয়ে দিচ্ছে। একেবারে কোনো সন্দেহ নেই, তিলোত্তমা যেরকম বলছিল, ক্লাসরুম ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে, আর সেখানে প্রাইভেট টিউশন ক্রমশ আরো বড়, আরো উজ্জ্বল চেহারায় আমাদের এই সমাজে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেখুন, জাতীয় সমীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রাইভেট টিউশনে রাজ্য 1 নম্বরে। এই শীর্ষস্থানে থাকাটা মোটেও তৃপ্তিদায়ক না হলেও কিভাবে প্রাইভেট টিউশন রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে? কেন শুধু স্কুলের ওপর ভরসা রাখতে পারছে না ছাত্রছাত্রীরা? উত্তর খুঁজতে আমরা হাজির হয়েছিলাম আত্যন্ত সরকারি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেথুন কলেজিয়েট স্কুলে। দেখুন কি ছবি উঠে এলো সেখানে। আমি প্রত্যেকের কাছে একটা বিষয় জানতে চাইবো, একটা প্রশ্ন জানতে চাইবো, যে কজনের গৃহশিক্ষক আছে তারা যদি হাত তোলো। এখানে প্রায় প্রত্যেকের গৃহশিক্ষক আছে। আমি আরেকবার বলবো যে 2 জনের বেশি গৃহশিক্ষক আছে, কাদের তারা একটু হাত তোলো। এই ছবিটাই স্পষ্ট করে দেয় কিভাবে প্রাইভেট টিউশন আমাদের শিক্ষার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। বিষয়টা আরো ভালোভাবে বুঝতে আমরা বেথুন কলেজিয়েট স্কুলের বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলি, জানতে চাই কার কতজন গৃহশিক্ষক। উত্তরটা চমকে দেওয়ার মতো। তোমার কজন গৃহশিক্ষক? আমার 4টে গৃহশিক্ষক আছে। 4 জন। 4 জন। 6 জন। 5 জন। কিন্তু নামি স্কুলে নিয়মিত ক্লাস করার পরও পড়ুয়ারা এত প্রাইভেট টিউশন নির্ভর কেন? এতজনের একটা ক্লাসে হয়তো কারুর সমস্যা থেকে যায়, তারা হয়তো দিদিদের ঠিকভাবে বলতে পারে না, তার জন্য হয়তো তারা কোচিংয়ের ওপর নির্ভর করে। স্কুলে যা পড়ানো হয় সেটাকে আরও ভালো করে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের টিউশনটা দরকার। 45 মিনিটে সবটা কভার করা যায় না বলে টিউশনের প্রয়োজন হয়। অনেকের এমন ধারণা রয়েছে যে প্রাইভেট টিউশন না নিলে মোটেও ভালো রেজাল্ট হবে না, তাই প্রায় সব অভিভাবকই সন্তানকে প্রাইভেট টিউশনের দিকে ঠেলে দেন। শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, এই পরিস্থিতিতে পড়ুয়াদের গৃহশিক্ষক নির্ভরতা কমাতে স্কুলের শিক্ষকদেরই দায়িত্বশীল হতে হবে। কিন্তু বেথুন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের গলায় তো সম্পূর্ণ উল্টো সুর। অনেক সময় অনেক বিষয়ে হয়তো সরকারি বিদ্যালয় তো শিক্ষিকা নেই, হয়তো বিএড পড়তে গিয়েছে, সেসব ক্ষেত্রে আমরাই অনেক সময় বলি, যেমন স্ট্যাটিস্টিক্সের আমরাই বলি যে চেষ্টা করি বাইরে থেকে কোনো টিচারকে আনার, বা আমরা বলি কারোর কাছে পড়ো, নালে অসুবিধা হবে। এবার স্কুল থেকে বেরিয়ে এবিপি আনন্দ পৌঁছলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গৃহশিক্ষক নির্ভরতার একই ছবি সেখানেও, কিন্তু কেন?
আমাদের যে টোটাল সিলেবাসটা সেটা কভার আপ করা আমাদের স্টুডেন্টদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমাদের এতটা লিমিটেড টাইম আমাদের এক্সামের, তার জন্য আমাদের ডিপেন্ড হতেই হচ্ছে কিছু প্রাইভেট টিউটরদের জন্য। সিলেবাসটা প্রচুর হিউজ সিলেবাস, 6 মাসের মধ্যে বিশাল বড় একটা সিলেবাস থাকে, আর সেই জায়গাটা 6 মাসের থেকে ম্যাক্সিমাম 3-4 মাসের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করতে হয়, তো তার জন্য প্রাইভেট টিউটর ডিপেন্ড করতে হয়। ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে গজিয়ে ওঠা অসংখ্য কোচিং সেন্টার, ঘর ভর্তি ছাত্রছাত্রী, এক ব্যাচ যাওয়ার আগে আরেক ব্যাচ হাজির। নম্বর তোলার দৌড়ে এগিয়ে থাকতে প্রায় সকল ছাত্রছাত্রী হাজির হচ্ছে এই সব কোচিং সেন্টারে। বাবা মাও হাত ধরে এগিয়ে দিচ্ছেন সেই পথে। কিন্তু এই প্রাইভেট টিউশনের রমরমা কি আদতে শিক্ষা ব্যবস্থাটাকেই নুব্জ করে দিচ্ছে না? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। নুপুরদেবী, তিলোত্তমা যেটা বলছিল যে অমুক স্যারের কাছে পড়তে হবে, না হলে নম্বর পাওয়া যাবে না, অথবা যদি পড়ি তাহলে বেশি নম্বর পাওয়া যাবে। একটা গোটা ইন্ডাস্ট্রি, খারাপ অর্থে একটা ব্যবসা চলছে, এবং এটা কিন্তু একাধিক বাবা মা ছাত্রছাত্রীদের কাছে কান পাতলেই শোনা যাবে। আমাকে দুটো কথা বলতে হবে। নিশ্চয়ই। একটা হচ্ছে যে আমি একটা ইনস্টিটিউশনে আছি, জেসুইট ফাদারদের একটা ইনস্টিটিউশন, সেন্ট লরেন্স, নিশ্চয়ই শুনে থাকবে, সেন্ট জেভিয়ার্সের মতনই আরেকটি ইনস্টিটিউশন, ওদের পেট্রোনেজে। আমি সেটার কথা বলতে পারি যেহেতু আমি এতদিন পড়িয়েছি। সেখান থেকে আমার একটা অ্যানালিসিস যেটা হয়েছে যে এর একটা সাইকোলজিক্যাল ডাইমেনশন আছে, যেটা সুরঞ্জন দা বলেছেন, অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ অ্যান এডুকেটর, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, সেটা পুরোপুরি সত্যি। ইট ইজ সাইকোলজিক্যাল ডাইমেনশন উইচ ইজ অলসো অ্যাটাচড টু বাজারি অর্থনীতি। সেটা কি করে সাইকোলজিক্যাল ডাইমেনশনটা কোথায়? উদ্বেগ, ভয়ঙ্কর একটা উদ্বেগ, এবং সেটা শুধু মা বাবার নয়, বাচ্চাদের শুধু নয়, বাচ্চাদেরটা ট্রান্সফার হয়েছে মা বাবাদেরটা ইনফেক্ট করছে বাচ্চাদের। এই যে অ্যাংজাইটি কিসের আপনি জানেন? আমি মিডল স্কুল থেকে একেবারে উচ্চতর শ্রেণীতে পড়াই। 6-এর একটি বাচ্চার মা এসে আমাকে বলছে যে একই উত্তর লিখেছে আমার ছেলে, 1 নম্বর কম দিয়েছেন কেন ম্যাম? এটা কিন্তু একটা, আমি যে একটা স্পেশাল ইনস্টিটিউশনে পড়াচ্ছি, আমার তখন মনে হলো এই কারণে যে জেসুইট পাদ্রীরা একটা সিস্টেম উদ্ভাবন করেছেন, ইগনিশিয়ান পেডাগজিক ফর্মুলা একটা করেছেন। সেখানে 4টে ভাগ আছে: কনটেক্সট, এক্সপিরিয়েন্স, অ্যাকশন, ইভ্যালুয়েশন, মূল্যায়ন। আমাদেরকে বসে বসে প্রত্যেকটি খাতা মূল্যায়ন করতে হয়। না, আমি ধরে নিলাম যে আপনারা, আমি শেষ করিনি, এটা তো ভুললে চলবে না যেটা কম্পিটিটিভ এক্সামের যুগ, এবং লরেন্সের ছেলেদের সেই কম্পিটিশনে বসতে হবে। তৈরি হবে কি করে? এক একটা ক্লাসে তো 57 জন 60 জন করে ছেলে, তাদের তো এককভাবে তো দেখা যাচ্ছে না, তখনই তাদেরকে যেতে হচ্ছে কোনো বাজারি ইনস্টিটিউশনে যেতে হচ্ছে, কোনো একটা হেডগ্রুপে যেতে হচ্ছে। সেই ইনস্টিটিউশনেও শিক্ষক এবং ছাত্রছাত্রীর রেশিও স্কুলের থেকে খুব একটা ফারাক হচ্ছে না। আমি তো বলছি, আমি তো হেডগ্রুপ বলি, মাইকে বলতে হচ্ছে, স্পিকারে বলতে হচ্ছেন যাতে সবাই সেটা আমাদেরকেও বলতে হয় মাঝে মাঝে, কারণ রেশিও তো কি করা যাবে, ইনস্টিটিউশন তো কম। না, আমি বলছি এর থেকে আলো তো দেখাতে পারছে না প্রাইভেট টিউশন, কিন্তু তা সত্ত্বেও নির্ভরতা বাড়ছে। আমি বলতে চাইছি যে এক্সেপশন আছে টু দ্য রুল। আমি বলবো যে আমাদের জেসুইট শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কিন্তু আমার মেয়েরা তো অন্য স্কুলে পড়েছে, ব্যতিক্রমটা দুর্ভাগ্যজনক। পিয়ার প্রেসার ভীষণ, আমি তো মানছি পিয়ার প্রেসার আছে, দে আর ফাইটিং ফর 1 মার্ক। একটা অন্য দিক আছে, এই যে টিউশন নির্ভরতা, সেটাকে মানে খোলাখুলি বলা দরকার, একদম খোলাখুলি বলা দরকার। এই টিউশন যে, মানে আমি চক্রই বলবো, কারণ এটাকে শ্যাডো এডুকেশন বলা হচ্ছে, এখন ছায়াটা কায়ার থেকে দীর্ঘতর হয়ে গেছে। এখন সেক্ষেত্রে হিডেন এজেন্ডাটা হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখবেন, আমি আপনার স্কুলের কথা বা অন্য বলছি না, সাধারণভাবে যেসব জায়গাতে প্রশ্ন মিলে যায় সেই সব যারা টিউশন করে তাদের ডিমান্ড বেশি, বা কোচিং সেন্টারের ডিমান্ড বেশি। এই খোঁজটা কিন্তু টিউশন দেওয়ার সময় নেওয়া হয় যে ওই কোচিং সেন্টারে অমুক টিচারের প্রশ্ন গত ক বছরের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মিলেছে, সাজেশন মিলিয়ে দেয়। সাজেশন নয়, আমি কিন্তু আমি একদম দায়িত্ব নিয়ে বলছি স্নাতক স্তরে, যে এরকম বহু আছে। সুরঞ্জন দা, তুমি এখন কলকাতা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছো, আমি নির্বিঘ্নে বলতে পারি, এরকম স্নাতক স্তরে বহু আছে যারা জমিয়ে টিউশনি করেন, আবার তারাই প্রশ্ন করেন
এবং তারাই মডারেটর হন এবং তারাই কিন্তু কোঅর্ডিনেটর হন, এবং যার ফলে ওই একটা চাবিকাঠি। এবং আপনি শুনলে অবাক হবেন, স্নাতক স্তরের কথা একটু বলতেই হচ্ছে, এমন এমন টিউশনের জায়গা আছে যেখানে মা কালীর পায়ে হাত দিয়ে প্রণাম করিয়ে শপথ করিয়ে না হয় যে যা প্রশ্ন আমি সাজেশন দেবো এটা যেন ফাঁস নয়, তাহলে মা কালী অভিশাপ করবে। একদম আমি মানে দায়িত্ব নিয়ে বলছি। এবং এই সমস্ত যারা টিউশন যেভাবে করছে তাদের ফলে স্কুল কলেজগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, এবং এতে এফিসিয়েন্সি কিন্তু বাড়ছে না, কোথাও না বাড়া সম্ভব না, দক্ষতা বাড়ছে না। আপনি কম্পিটিটিভ পরীক্ষায় তো আরো পিছিয়ে পড়ছেন। একটা প্রশ্ন মনে উঠে আসবে যখন এরা বলছে যে 6টা-7টা টিউশন করে, আচ্ছা পড়ো কখন তুমি পড়ো কখন? তোমার নিজস্বতাটা তৈরি হচ্ছে কোথায়? কোনো একেবারে নিজস্বতা তৈরি হচ্ছে না। আমরা কলেজ লেভেলে যখন পাচ্ছি তখনও তাদের ওই ক্রেভিংসটা থাকছে। এটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, একটা ক্রেভিংস যে আমাদের তৈরি জিনিস পেতে হবে। একটা তৈরি জিনিস পাওয়ার যে একটা মানে অদম্য আকাঙ্ক্ষা, এইটা কিন্তু মারাত্মক প্রবণতা নিয়ে আসছে, এবং সেটা মানে জ্ঞানের সন্ধানে আগ্রহটা সম্পূর্ণ একেবারে চলে গেছে। আমি দ্রুত একবার অন্য স্টুডিওতে যাব। একটা কথা আমার কাছে যেটা তথ্য আছে, এটা 2008 এর সার্ভে আছে, ভারতবর্ষে 2008-এ প্রাইভেট টিউশন সেক্টরের এস্টিমেটেড যেটা সাইজ ডলারে হচ্ছে 6.4 বিলিয়ন, $6.4 বিলিয়ন এই সেক্টরে। আপনি তথ্যটা দিলেন, আমি দর্শকের সামনে আরেকটা তথ্য রাখছি। 2009-এর তখন বাম সরকার, তখন স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তারা একটা সার্ভে করিয়েছিলেন এই প্রাইভেট টিউশন নিয়ে। তার ফল কি এসেছিল জানেন? তার ফল এসেছিল যে 60% বেশি যারা নাম্বার পাচ্ছেন, অর্থাৎ হাই অ্যাচিভার তারা ক্যাটেগরাইজ করেছিলেন, তাদের প্রত্যেকের প্রাইভেট টিউটার আছে। এই রাজ্যের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি সমীক্ষা। আমি যাব অরুন্ধতী দেবীর কাছে। অরুন্ধতী দেবী, সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা বাইরে, ঠিক যেমন সরকারি ডাক্তার বাইরে প্রাইভেটে চিকিৎসা করতে পারেন না, সেরকম শিক্ষক শিক্ষিকারা বাইরে পড়াতে পারেন না। আপনি খোঁজ নিয়ে দেখবেন বা আপনি নিশ্চয়ই জানেন যে এই নিয়মটাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক শিক্ষক শিক্ষিকা বাইরে পড়াচ্ছেন এবং প্রতিনিয়ত শয়ে ছেলে মেয়ে পড়াচ্ছেন। কি বলবেন, কতটা জরুরি? আচ্ছা, এ ব্যাপারে আমি কয়েকটা কথা বলি। ঠিকই শিক্ষক শিক্ষিকারা দিচ্ছেন, কিন্তু আমি দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদের চোখের সামনে একটা চেঞ্জ দেখতে পেয়েছি। আজ থেকে 20 বছর বা আরও কিছু আগে এরকমও ছাত্রদের আমরা দেখেছি যে স্কুলে তারা কোনো টিউশন ছাড়াই স্কুলের পড়াশুনোতেই মাধ্যমিক পরীক্ষায় 100 পেয়েছে, যারা হয়তো এর মধ্যে তারা রেগুলার প্র্যাকটিস করেছে ঠিকই, কিন্তু পার্সেন্টেজ অনেক কম ছিল টিউশন নেওয়ার। কারণটা কিন্তু আমার কাছে একজন অভিজ্ঞ, যারা আমরা এত বছর ধরে পড়াচ্ছি, যে সিলেবাস সিস্টেম এবং ইভ্যালুয়েশন প্যাটার্ন ক্রমশ পাল্টেছে। একটা সিলেবাসের কোনো অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ দুটো থাকে আমার মতে, দুটো প্রাইম অবজেক্টিভ। একটা হচ্ছে যে বাচ্চাকে এলিমেন্টারি নলেজ দেওয়া, দ্বিতীয় হচ্ছে ভবিষ্যতে হায়ার এডুকেশনের জন্য তৈরি করা। এই অবজেক্টিভটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি ক্রমশ চেঞ্জ হয়েছে। ইভ্যালুয়েশন প্যাটার্নে এমন বলা হয়েছে বাচ্চা ফেল করবে না, ছোট ক্লাস থেকে আমরা দেখাচ্ছি যে বাচ্চাদের ফেল করবে না, বিভিন্ন রকম নাকি চাপ আসছে, তাদের তুলে দাও। আর আমরা যারা তৈরি হয়েছি সারা ভারতবর্ষে যে কোনো কাজে চাপ থাকলেই আমরা কাজটা করি, সে অফিসেই বলুন, প্রাইভেট অফিস বলুন, গভর্নমেন্ট অফিসে বলুন বা যে কোনো কিছু। তাই এই নতুন সিস্টেম বুঝিনি কিভাবে করা হয়েছে কার দিকে তাকিয়ে। কিন্তু এটা তো ঠিক যে টিউশনের কথা যেটা বলছেন, টিচাররা নেন ঠিকই, পাঠান কারা? পেরেন্টরা পাঠান। এই পেরেন্টদের মধ্যেই কিন্তু ওই পলিসি মেকাররাও আছেন, তাদের বাচ্চারাও কিন্তু পড়তে যাচ্ছে। ফলে সিস্টেম কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। সিলেবাস, ইভ্যালুয়েশন প্যাটার্ন, বাচ্চাকে ভালো হতে হবে, করতে হবে। এমনও গেছে যে গ্রামে আমাদের আগের প্রজন্ম বা তারও আগের লোকেরা, গ্রামের লোকেরা আইএফএসও হয়েছেন, আইএএসও হয়েছেন, বাংলা মিডিয়াম ছোটোখাটো স্কুলে পড়ে তারা অনেক ভালো ইংলিশ শিখেছেন। এখন কিন্তু আস্তে আস্তে বাচ্চারা স্কুলে বলুন, টিউশন বলুন, টিউশনে হয়তো সেটা অতটা দেওয়া যায় না, কিন্তু স্কুল সিস্টেমটার কথাও ভাবতে হবে। আরেকটা প্রশ্ন যে হ্যাঁ, আস্তে আস্তে ক্রমশ ক্লাসরুমের চেহারা পাল্টে যাচ্ছে, ছাত্র সংখ্যা ক্লাসে বেড়ে যাচ্ছে, সেটা একটা চাপ। যেখানে অনেক বাচ্চা, দুরকম ছাত্র আছে, তো একটা হচ্ছে দুর্বল, তারা সত্যি কিছু জানে না, তাদের একটা এই দুর্বলতাটা আমরা সরিয়ে দেওয়ার জন্য অনেক সময় টিউশনের জন্য পেরেন্ট চান, কিছু পেরেন্ট চান, যেটা একজন অভিভাবক বললেন যে ওনারা চান যে অনেক নম্বর চাই। অর্থাৎ এরকম অভিজ্ঞতায় দেখা গেছে যে টিচার যখন পড়াচ্ছে সেই ক্লাসে গিয়ে আবার সেই টিচারের কাছে টিউশন নেওয়া করাচ্ছেন পেরেন্টরা। এই সংখ্যা অনেক কম। কিন্তু পাশাপাশি বিভিন্ন সমীক্ষা, আমি একদম শেষে 2009-এর যে সমীক্ষা বললাম তাতে দেখা যাচ্ছে যে 60+ যারা পাচ্ছেন তারাই একেবারে মানে দ্বিধাহীনভাবে, নির্দ্বিধায় এবং প্রত্যেক
প্রত্যেকে গৃহশিক্ষক রাখছেন, প্রাইভেট টিউশন না, করছেন, শুধু মানে তাই এরম নয়। নয় যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরাই শুধু সেখানে যাচ্ছে, আজকাল- বরঞ্চ এগিয়ে থাকা ছাত্রছাত্রীরাই বেশি যাচ্ছে, অন্তত পরিসংখ্যান তাই বলছে। সেটাই বলতে চাইছি। ছাত্র ক্যাটাগরি দুরকম আছে, একজন দুর্বল, সে একটু ভালো হতে চায়, আর একটা হচ্ছে তারা আরেকটা যে দৌড় করার কথা প্রশ্ন আসছে, যে যারা ভবিষ্যতে অনেক ভালো করতে চায়, যেহেতু ক্লাস 10 অবধি যে সিলেবাস, সেই সিলেবাস কোনোদিনই তাদের ভবিষ্যতের জন্য তৈরি করতে পারবে না, তাই জন্য এই দৌড়ের জন্য যেতে চাইছে। কোনো সন্দেহ নেই যে আপনি ঠিকই বলেছেন যে সমাজ কোথাও একটা স্বীকৃতি দিচ্ছে, নয়তো সার্বিকভাবে এই পরিসংখ্যান বা আমাদের অভিজ্ঞতা এই কথা বলতো না, কিন্তু কেন স্বীকৃতি দিচ্ছে, কেন প্রাইভেট টিউশনের এই রমরমা, দেখব। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ছেলে মেয়েকে নামি স্কুলে ভর্তি করেও শান্তি নেই, তারপরই আবার খোঁজ শুরু কোন কোচিং সেন্টার ভালো, কোথায় পড়লে বেশি নম্বর পাওয়া যায়, কোথাকার সাজেশন বেশি মেলে। কলকাতা তো বটেই, গোটা রাজ্যেই এখন এই ছবি। সম্ভবত তার ফলেই প্রাইভেট টিউশনের নিরিখে ফার্স্ট বয় এই রাজ্য। কিন্তু এই পরিস্থিতি কেন, সেই প্রশ্নটাই এখন ভাবাচ্ছে শিক্ষাবিদদের। কম্পিটিশন বেড়ে গেছে প্রচুর, কারণ লোকের ধারণা হয়েছে যে এই পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এর নম্বরের উপর অনেক কিছু নির্ভর করে। সেই জন্য লোকে মনে করে যে প্রাইভেট টিউশন করলে হয়তো আর কটা নম্বর বেশি পাওয়া যায়। অনেক জায়গায় পড়ানোটা বেশ খারাপ, মানে কলেজে এবং স্কুলে পড়ানো যেটা হয় সেটা ছাত্ররা তাতে হয়তো স্যাটিসফ্যাকশন পায় না, সেই জন্য কিছু জিনিস বুঝতে তাদের প্রাইভেট টিউশনে যেতে হয়। বহু ক্ষেত্রেই অভিভাবকদের মনে আশঙ্কা তৈরি হয়, প্রাইভেট টিউশন না নিলে পাছে ছেলে মেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। একটা অদ্ভুত ধরনের প্রতিযোগিতার জায়গা চলে এসছে। আমাদের সময়ে এই প্রতিযোগিতাটা ছিল না। অভিভাবকেরা মনে হয় আত্মবিশ্বাসের অভাব বোধ করেন, কিন্তু এটা স্কুল বা কলেজের দেখা দরকার। কোথাও একটা আত্মবিশ্বাসের অভাব ঘটেছে, হয়তো এই প্রতিযোগিতার তীব্রতাটার জন্যে। শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, নম্বর সর্বস্ব শিক্ষা ব্যবস্থা ও কোচিং সেন্টারের রমরমার অন্যতম কারণ। সবাইকে নম্বরের পেছনেই ছুটতে হবে, তাই ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যেন যত গৃহশিক্ষক তত নম্বর। তাই এই ব্যবস্থা পাল্টাতে হলে শিক্ষা ব্যবস্থায় জ্ঞান যাতে নম্বরের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা চালু করতে হবে বলেই মত শিক্ষাবিদদের একাংশের। এছাড়া বর্তমানে স্কুলগুলিতেও যেভাবে পঠন পাঠন হচ্ছে, তাতেও বহু অভিভাবক ভরসা রাখতে পারছেন না বলে মনে করছে তারা। আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ, ব্যক্তিগত এবং সাংগঠনিকভাবে যে প্রাইভেট টিউশনের পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা আয়ত্ত করে ফেলেছি, এবং এই পদ্ধতি আয়ত্ত করে ফেলেছি দুদিক থেকে। একটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থহীন হয়ে পড়েছে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের অভিভাবকরাও শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতে পারছেন না। বহু বাড়িতেই স্বামী স্ত্রী দুজনেই পেশার স্বার্থে প্রায় সারাদিন বাড়ির বাইরে থাকেন, ফলে হাতে টাকা থাকলেও সন্তানের পড়াশোনার দেখভালের সময় থাকে না, তাই শেষমেশ ভরসা সেই প্রাইভেট টিউটর। ভালো স্কুলে পড়লেও কিন্তু একটা প্রবণতা থাকে প্রথম থেকেই প্রাইভেট টিউশন দিতে হয়। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে স্কুল হোক, কলেজ হোক, সেখানে যাতে ক্লাসে যাতে ঠিকমতো পড়াশোনা হয়, পঠনের প্রক্রিয়া শক্তিশালী করা যায়, সিলেবাস যাতে ঠিকমতো শেষ করা যায়, এগুলো করলেও কিন্তু প্রাইভেট টিউশনের প্রবণতা কমতে পারে। কিন্তু স্কুলের শিক্ষকরা ভালো করে পড়ালে কি প্রাইভেট টিউশন বা কোচিং সেন্টারের প্রতি এতটা নির্ভরতা প্রয়োজন হয়? কই, আগে তো তা হতো না। তাহলে স্কুলে পড়ানোর ক্ষেত্রে কি শিক্ষকদেরই সদিচ্ছার অভাব রয়েছে? তবে শেষমেশ কারণ যাই হোক, বাস্তব এটাই যে রাজ্যে রমরমিয়ে চলছে প্রাইভেট টিউশন রাজ। বিতম চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে সীমিত সময়ের মধ্যে এত বড় একটা বিষয় ছোঁয়ার চেষ্টা করা সত্যিই কষ্টকর, কিন্তু আমাদের ভবিষ্যতে কোনো সন্দেহ নেই আবারও যে এই বিষয় নিয়ে অনুষ্ঠান করতে হবে। আর ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আপনাদের ফিরে এসে দেখাবো অবক্ষয়ের আরেকটা ছবি। একেবারে চুরিতে সাজাপ্রাপ্ত বিধায়ক, তাকে দেয়া হচ্ছে আবার নির্বাচনে দাঁড়ানোর টিকিট এই রাজ্যে। ছোট্ট একটা 28 সেকেন্ডের বিরতির পর একসময় গোবলয়ে বাহুবলীদের দাপট দেখে, কিংবা প্রতিবেশী রাজ্য বিহারে সেখানে যখন সাজাপ্রাপ্ত নেতারা ভোটে দাঁড়াতেন, তখন বাঙালি খুব স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছে যে আমাদের রাজ্যে ছবিটা অন্যরকম, সেখানে এরম হয় না। কিন্তু আজ যেখানে চুরিতে সাজাপ্রাপ্ত একজন নেতা আবার নির্বাচনে দাঁড়ানোর টিকিট পেলেন তার দলের তরফ থেকে, সেখানে এই সমস্ত বিষয়গুলো প্রশ্ন চিহ্নের মুখে
উঠে এসে দাঁড়ালো? সেটা নিয়ে আমাদের এই দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয়। চুরিতে সাজাপ্রাপ্ত বিধায়ককে ভোটের টিকিট, 8 দিনেও বিধানসভায় পৌঁছলো না রায়ের কপি। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন দেবনারায়ণ সরকার অধ্যাপক, আছেন শিল্পী সমী রাইজ, অন্যদিকে রয়েছেন বংশগোপাল চৌধুরী, প্রাক্তন সাংসদ, সিপিএম নেতা, এবং মহিদুল ইসলাম অধ্যাপক। আমি দেবনারায়ণ বাবুর কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে কেন এই অনুষ্ঠান আমাদের করতে হচ্ছে, কি সেই সিদ্ধান্ত যেটা নিঃসন্দেহে এ রাজ্যে বেশি নজির পাওয়া যাবে না। দেখুন, চুরির দায় সাজাপ্রাপ্ত সেই দিনই কিনা পুরো ভোটে প্রার্থী। কীর্তিমানের নাম সোহরাব আলী, আর দলের নাম তৃণমূল কংগ্রেস। রেলের সম্পত্তি চুরির দায়ে 2 বছরের কারাদণ্ড হয়েছে রানীগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলীর। কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তো দুরস্ত, উল্টে তাকে আসানসোল পুরভোটে প্রার্থী করল তৃণমূল। বুধবার তৃণমূলের প্রতীক নিয়ে সদর পেয়ে 82 নম্বর ওয়ার্ডের জন্য মনোনয়ন জমা দিয়ে এলেন সাজাপ্রাপ্ত এই বিধায়ক। প্রার্থী তালিকা ঘোষণার দিন তাৎপর্যপূর্ণভাবে ওই ওয়ার্ডটি ফাঁকা রেখেছিল তৃণমূল। এদিন সেই শূন্যস্থানই পূরণ করলেন সোহরাব, যদিও এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের আজব সাফাই। পার্টি চাইছিল সোহরাবে ভাইস দাঁড়ায় ও সিটে, এখন দেখছে সোহরাবে জমা করেছে। একে জানিয়েছে এই সোহরাবের সঙ্গে জিজ্ঞেস করতে হবে। যদিও বর্ধমান তৃণমূল নেতৃত্বের এই সাফাই অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে, কারণ যে কেউ চাইলেই যে কোনো দলের প্রতীক নিয়ে ভোটে লড়তে পারেন না, প্রতীক দল দেয়। তাই সোহরাব নিজে থেকে প্রার্থী হয়ে গেছেন এমনটা সম্ভব নয়। খোদ সোহরাবও বলছেন তিনি দলের কথা মতোই কাজ করেছেন। দলের নির্দেশ হিসেবে তো আজকে দিয়েছি, আমাকে তো কেউ কিছু বলেনি। তো আপনি আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন? হ্যাঁ। আর যাকে প্রার্থী করার কথা বলছেন তৃণমূলের জেলা সভাপতি, সেই সোহরাব পত্নী এদিন মনোনয়ন জমা দিলেন নির্দল হিসেবে। এই দেখুন সেই ছবি। এই পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, চুরির দায়ে সাজা পেয়েছেন এমন বিধায়ককে কিভাবে ভোটে লড়ার অনুমতি দিল তৃণমূল? তবে কি নীতি দুর্নীতি কিছুই নয়, ভোটে জেতাই গণতন্ত্রের শেষ কথা? কৌশিক নাতাইত, এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, আপনি অন্তত 100 বার এই এবিপি আনন্দের অনুষ্ঠানে বলেছেন, এবং আমি আপনার সঙ্গে একমত হয়েছি যে মদন মিত্রের বিষয়টা আলাদা, যে ওনার তো অভিযুক্ত, এখনো কোনো কিছু প্রমাণ হয়নি। সোহরাব আলী কনভিক্টেড, তো দোষী সাব্যস্ত হয়েছেন, আদালত সাজা ঘোষণা করেছেন, তারপরে দল তাকে টিকিট দিল। ঠিক যে সময় দীপক হালদার দলের বিধায়ক গ্রেফতার হবে বলে রাজধর্ম যারা তৃণমূল করেন তারা বলছেন যে রাজধর্মের এরম নজির রাজ্যে নেই, যে নিজের দলের বিধায়ককে গ্রেফতার করলো। যদিও 4 মিনিটের মধ্যে তিনি জামিন পেয়েছেন, সবকটা জামিনযোগ্য ধারা দিয়েছে পুলিশ, সরকারি আইনজীবী চুপ করেছিলেন। কিন্তু আপনি বলুন যে এই তো চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন, সাজা ঘোষণা করেছেন বিচারপতি, সোহরাব আলীকে টিকিট দেওয়া খুব জরুরি ছিল শাসকের পক্ষে? না, আমার প্রশ্নটা না, দেখুন ও আবার স্টেও পেয়েছে, যেটা সব জায়গায় পায় না। স্টেও পেয়েছে যে এই সাজাটাকে স্টে হবে, তাহলে স্টের কিছু কিছু মেরিটস আছে, তার জন্য স্টে পেয়েছে। কি সাজা পেয়েছে? সাজা পেয়েছে, সেটা অন্যায় করেছে, সাজা পেয়েছে একটা, তারপরে কিন্তু স্টে পেয়েছে। স্টে পাওয়াটা সব জায়গায় যায় না। না না, আমি বলছি কারাদণ্ড এই মুহূর্তে কার্যকর হচ্ছে না। তাতে হচ্ছে না কেন? না না না, তাতে বিচারকের রায় খারিজ হয়ে যাচ্ছে না। না, খাচ্ছে, আমি তা বলিনি, কখনো বলিনি। কনভিক্টেড, দোষী সাব্যস্ত, চুরির মামলা, ঠিকই, চুরির মামলা। তার মানেটা কি? স্টে কখন সব জায়গায় স্টে পায় না। লালু প্রসাদ কিন্তু প্রথম থেকে স্টে পায়নি, পরবর্তীকালে হাইকোর্টে বড় কেসে স্টে পেয়েছে। কি বলছেন? না না না, আরো সময় আপনি কনভিক্টেড ঠিকই, কিন্তু ওই সাজাটা কার্যকর হবে না, মানে অনেক সময় সঙ্গে সঙ্গে না, পরবর্তী স্টেপে সঙ্গে। না না, আপনি দলের দিক থেকে বলুন, আর প্রার্থী ছিলেন না? না, আমি একটা কথা বলছি, কেন দিতে পারলেন? উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে, আমরা কি জানি, সঙ্গে সঙ্গে তার সদস্যপদ চলে যায়, 2 বছর সে ভোটে দাঁড়াতে পারবে না। স্টে যেহেতু উচ্চতর কোর্টে স্টে পেয়েছে, তার মানে তার কাজের কিছু মেরিট থাকতেই পারে। আমার না, অর্ডারটা 8 দিন হয়ে গেছে, বিধানসভায় আসে না, আবার প্রশ্ন সেই জন্য বিধায়ক পদ খারিজ হয়নি। না, আমি তা না, কোর্টে তার এই জায়গাটাই সাজিটাকে কার্যকর না। আমি বলছি দলের তরফে 82 নম্বর ওয়ার্ডে কোনো প্রার্থী ছিল না। আমার কথাটা বলি, আপনি তো আপনার বক্তব্য আমার বক্তব্য না বলুন না। রাজনৈতিক এই যে ব্যাপারটা পার্লামেন্টে আপনি তো নিশ্চয়ই জানেন, প্রায় 40% লোকের কেস আছে এবং 30% ক্রিমিনাল কেস আছে। এবার পার্লামেন্টের মানে লোকসভার যে কথাটা বলা হচ্ছে, মানে এই লোক প্রত্যেকেই
সাজা হতেও পারে, নাও আপনি পারে। কি বলছেন? এটা বলে বলছেন যে যত না, 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 আমি তা না, আমি রেগুলেট করছি না, আমি রেগুলারাইজ করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে না, আমি প্রশ্ন করছি না, না, আমি আপনার সঙ্গে একমত, সেটা কিন্তু আমার বক্তব্য হচ্ছে তার কেসটা সে মনে করছে যে না, আমি মনে করছে, দলও মনে করছে, দলও মনে করতে পারে, স্টে করতে পারে, তার মানে কিন্তু সে হয়তো সাসপেন্ড, এই জিনিসটা হয়তো উইথড্র হয়ে যাবে, যার জন্য হলে সে চলে যাবে। উইথড্র হয় না, না, যদি পরবর্তী হায়ার কোর্টে এটা আপনি অভিযুক্ত হলে বলবেন যে শাস্তি পায়নি, ঠিক আছে, দোষী সাব্যস্ত হয়নি, না, সেটা আপনি শাস্তি পেলে দোষী সাব্যস্ত হলে আবার বলবেন যে না, ঠিকই আপনি হায়ার কোর্টে খারিজ হয়ে যেতে পারে। কোর্টে খারিজ, সব কোর্ট কিন্তু খারিজ হয় না। না, না, আমি বলছি খারিজ তো এখনো হয়নি। না, না, খারিজটা হয়নি, কিন্তু স্টে পরবর্তী তো আমি আপনাকে বলছি ফাঁসির, আমি আপনাকে বলছি ফাঁসির আসামিও তো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, কিছু বলেনি কি, কিন্তু আমার প্রশ্ন না, তাহলে তার মানেটা কি তখনই কেন তার সংসদপত্রে চলে যাচ্ছে? বলছি লালু প্রসাদ যাদব কিন্তু তখনই কিন্তু চলে গেছে, লালু প্রসাদ কিন্তু সেই মুহূর্তে না, সেই গল্প তো দেখাবো যে 8 দিনে কোন জাদুতে এখন ও নিশ্চয়ই হায়ার কোর্টে আসানসোল থেকে কলকাতার বিধানসভার দূরত্ব 206 কিলোমিটার, 8 দিন লাগছে যে কোর্টের রায় পৌঁছয়নি, এ কোন ম্যাজিকে হয় আপনি আমায় বোঝান। এটা আমার বক্তব্য, কনভিক্টে পরিষ্কার কোর্টে হয়েছে, সে কনভিক্টেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যদি বলি 8 দিন লাগছে তার কারণ সে নমিনেশন ফাইল করবে বলে, 8 দিন লাগছে তার কারণ পার্টির সিদ্ধান্ত যে টিকিটে দাঁড় করা হবে, এইখানে আমার যদি আসে 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আর কাউকে প্রার্থী পেল না। না, 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 শুনুন, পেতে পাওয়া না, এটাও তো ভোটটাকে তো অস্বীকার করে তো লাভ নেই, কারণ তার সে পপুলারিটি আছে, তাকে হয়তো অন্যভাবে সে মনে করছে, আমার কনভিকশন অন্যায়, দলও মনে করতে পারে কনভিকশনটা অন্যায়, আপনি আসানসোলের নেতা, আপনি আমায় বলুন কোন বাধ্যবাধকতা থেকে তৃণমূল কংগ্রেসকে একে প্রার্থী করতে হলো? তৃণমূল কংগ্রেস সোরাওয়ালিকে প্রার্থী না করলে আমি বিস্মিত হতাম। কেন বলছেন? চুরির দায় দোষী সাব্যস্ত তৃণমূল কংগ্রেসের কালচারই, এবং যে কারণের জন্য আপনি বলছেন 8 দিন এই রায় পৌঁছালো না বিধানসভার স্পিকারের ঘরে, এবং অদৃশ্য হাতের খেলায় এটাকে চেপে রেখে দেওয়া হলো, এবং তাকে প্রার্থী করার জন্যে এই নাটকটা করা হলো, এই সবটাই হচ্ছে যে সাজানো বিষয়। তৃণমূলকে প্রার্থী না করলেই আসানসোলের মানুষ বিস্মিত হতো, কারণ তৃণমূল যাদের নিয়ে এখন দল চালায় আসানসোলে, এবং যারা ওর মাথায় আশীর্বাদ করেছে, তাদের আশীর্বাদের জন্যই হচ্ছে যে তরতর করে উনি এইসব কাজে হচ্ছে যে হাত পাকিয়ে ফেলেছেন গত 4-4.5 বছরে, এবং এটা না করলেই তো আমরা বিস্মিত হতাম। অনেক কেস আপনাদের তৃণমূলের তো ওইরকম প্রার্থী তো তৃণমূলের দরকার। নির্বাচনে তো আপনাদের বলার মতো একটা বিষয়, বেঙ্গলে একজনের সে এখানে নির্বাচনে মন্ত্রিত্ব করে যাচ্ছে, তার এবার আসানসোলের মানুষ নীতিহীনতা এবং এই দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধে হচ্ছে যে সামিল হয়েছে, এবং এটা মানুষের মুখে মুখে এখন উচ্চারিত হচ্ছে যে এই দলটা 4.5-5 বছর পরে তাদেরকে আমরা তাদের চেহারাটা না, আমি বলছি আপনাদের পক্ষে তো সুবিধাজনক ব্যাপার, ঠিক যখন তৃণমূল কংগ্রেসের একটা ইমেজ মেকওভার হচ্ছে, অনেকগুলো ঘটনা তৃণমূল নেতারা বলছে এই দেখুন রাজধর্ম আমরাও পালন করি, আমাদের প্রশাসন নিরপেক্ষ, আমাদের দীপক হালদার তাকে আমরা গ্রেফতার করেছি, আমি বলছি এই রকম একটা উদাহরণ তো ইমেজ মেকওভারের প্রক্রিয়াটাকেই ধ্বংস করে দেবে। দীপক হালদারকে তো গ্রেফতার করার সাথে সাথেই হচ্ছে যে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হলো, সবকটা জামিনযোগ্য ধারা, এবং এখন 4 মিনিটে মুক্তি, 4 মিনিটে মুক্তি। এখন সরকারি আইনজীবী মুখ, এটা প্রচলিত ধারা হয়ে গেছে কোর্টে, সরকারি আইনজীবী থাকছেন না। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা প্রকাশ্যে বলল পুলিশের গাড়ি বোম মেরে উড়িয়ে দেবো রানীগঞ্জ কলেজে, অ্যারেস্ট করলো, একই কায়দা। দীপক হালদারকে যে কায়দায় মুক্তি দেওয়া হলো, একই কায়দাতে সরকারি আইনজীবী তিনি হচ্ছে যে উপস্থিত। আমি একবার দ্রুত দেখবো যে কি কারণে এই সোহরাব আলী অপরিহার্য আসানসোলে, কেন তাকে টিকিট দেয়া হলো। আদালত তাকে চুরির দায় দোষী সাব্যস্ত করেছে। সেই সোহরাব আলী আসানসোলে পুরো ভোটে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়ালেন। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন সপ্তাহখানেক আগে যাকে আদালত সাজা শুনিয়েছে তার ভাবমূর্তির আর কি অবশিষ্ট আছে, তবু তিনি প্রার্থী। তৃণমূলের কাছে সোহরাব এতটা অপরিহার্য কেন? অনেকে বলছেন কারণ হলো এলাকায় সোহরাবের প্রবল প্রতিপত্তি। স্থানীয় সূত্রে খবর, যে ওয়ার্ড থেকে সোহরাব প্রার্থী হয়েছেন সেখান থেকে তিনি আগেও 3 বার কাউন্সিলর হয়েছেন। এই এলাকায় তার অনুগামীর সংখ্যা প্রচুর, জনসমর্থনের ভিত্তিও বেশ মজবুত। ফলে তাকে প্রার্থী না করা হলে সেই বিপুল সংখ্যক অনুগামীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, তাতে আদতে তৃণমূলেরই ক্ষতির সম্ভাবনা ছিল সমূহ। দ্বিতীয়ত সোহরাবের অর্থবল, যে কথা তিনি নিজেও স্বীকার করেন।
95-এ কেস হয়েছে, সেই সময় আমি 1 কোটি টাকার মালিক, সেই সময় আমার বাবার কোটিপতি, আমি 10,000 5,000 টাকা চুরি করতে যাব না, এইটা সবাই জানে এখানকার শিল্পাঞ্চলে মানুষ। যদিও মনোনয়ন পেশের একেবারে শেষ দিনে অন্তিম লগ্নে সোহরাব আলীর মনোনয়ন দাখিল তৃণমূলের অন্দরে তাকে প্রার্থী করা নিয়ে মতপার্থক্যের জল্পনাও উস্কে দিয়েছে। কারণ সূত্রের খবর, স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য ছিল লোহা চুরিতে দোষী সাব্যস্ত সোহরাবকে প্রার্থী করে অযথা বিরোধীদের সমালোচনার সুযোগ করে দেওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া সোহরাব আলী এখন বিধায়ক, তাই তাকে পুরভোটে প্রার্থী করার মধ্যে কোনো বাধ্যবাধকতাও নেই। পাশাপাশি সোহরাব তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন এমনটাও নয়, তিনি আরএসপি ফরওয়ার্ড ব্লক হয়ে তৃণমূলে এসেছেন। কিন্তু এত কিছুর পরও যখন সেই সোহরাবই তৃণমূলের প্রতীকে দাঁড়ালেন, তখন নিঃসন্দেহে তার ওপর দলের শীর্ষ নেতৃত্বের কোনো হেভি ওয়েটের হাত রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কৌশিক কাঁতাইত, এবিপি আনন্দ, আসানসোল। সমিতদা, অনেকে বলছেন যে জোলা থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো, এই 8 তারিখের অর্ডার 16 তারিখেও বিধানসভায় পৌঁছয়নি। তার কারণ হচ্ছে যে সোহরাব আলীকেই মনোনয়নপত্র দাখিল করতে হবে এবং তাকেই প্রার্থী করবে দল। আমি তার আগে একটা কথা বলতে চাই যে একজন দেবনারায়ণবাবু একজন শিক্ষিত মানুষ, আমরা প্রত্যেকেই ওনাকে শ্রদ্ধা করি, একজন প্রকৃত শিক্ষক। ওনার এই করুণ অবস্থাটা দেখতে আমার অন্তত খুব বাজে লাগলো যে এই ধরনের একজন ক্যান্ডিডেটকে আমি জানি না ওনার কী কারণে, ওনার কোন বাধ্যবাধকতা যে তাকে এস্টাবলিশ করার জন্য উনি কতটা সময় ব্যয় করলেন। হ্যাঁ, সুতরাং এটা আমাদের সমাজের পক্ষে এর থেকে ক্ষতিকারক আর কিছু হতে পারে না। ওনার কথা, দেবনারায়ণ বাবুর কথাতেই লুকিয়ে আছে গোটা প্রশ্নের উত্তর। অর্থাৎ উনি জাস্টিফাই করার চেষ্টা করছেন যে এটা হয়নি, স্টে হয়েছে, তাহলে কেন হবে না। এই যে লজিকগুলো কিন্তু একবারে বললেন না যে উনি ডাইরেক্ট সদস্য নন। আমার একটু বলতে দিন, আপনি বলবেন। তো উনি ডাইরেক্ট সদস্য নন, কিন্তু আমি জানি না উনি কোনো কিভাবে ওদের সাথে যুক্ত, যে এই ভদ্রলোকের জন্য ওনার মতো একজন শিক্ষিত মানুষ তিনি এক কথায় বলতে পারলেন না যে না, এই ধরনের যারা সমাজ বিরোধী, এই ধরনের যারা চোর, যারা এই ধরনের সাজাপ্রাপ্ত, তারা সমাজে এই ধরনের ইলেকশনে দাঁড়াতে পারবে না। এই কথাটা আমাদের প্রত্যেকের দাঁড়িয়ে বলা উচিত। এবং আমি আসানসোলের সাধারণ মানুষের কাছে একটা আবেদন রাখবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে অন্ততপক্ষে আপনারা নিজেদের স্বার্থে এটাকে বুঝুন, যে ব্যক্তি দাঁড়ান, যে রাজনৈতিক দলেরই হোক, রাজনৈতিক দল চেঞ্জ করলে সেই ব্যক্তিটি চেঞ্জ হয় না। আমি বলছি যে দেবনারায়ণ বাবু যেটা বলছেন হায়ার কোর্টে দেখা যাবে, হায়ার কোর্টে যদি তখন তৃণমূল কংগ্রেস একটা কেন 10টা টিকিট দিন, কিন্তু হায়ার কোর্টে তা হয়নি। তো এটাও খুব সহজ উত্তর, যে যারা বলেন যে আমরা সততার প্রতীক, তারা যে কি সততার প্রতীক সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। এবং পরিষ্কার কথা, তাদের একটাই জীবনের উদ্দেশ্য যে ভাই তুমি গুন্ডা হও, বদমাশ হও, লুম্পেন হও, তুমি যা করো তোমার অ্যাক্টিভিটিস দিয়ে আমাকে জিতিয়ে আনতে হবে। অ্যাকচুয়ালি তো সোহরাব আলী যদি জেতেন, জিতবেন তো তৃণমূল। যে এইখানে মনে রাখতে হবে কারাদণ্ডটা শুধু কার্যকর হচ্ছে না, আমি তো বলছি মৃত্যুদণ্ড দিলেও তাকে বলবে এখনো তো মৃত্যুদণ্ড। আমি বলছি শাস্তির উপর স্টে নয়, কারাদণ্ডটা কার্যকর হচ্ছে না। এটা যে কোনো মানুষই বুঝবে যে ওর কনভিকশনটা হয়ে গেছে, এটা তো আমরা প্রত্যেকে বুঝবো। আমরা প্রত্যেকেই খবর কারণটা কি, ওই যে উনি বলছিলেন যে উনি কোটিপতি, নিজেই বলছেন সেইটা অর্থ দরকার নির্বাচন একদম। এবং এইটাও সোহরাব আলী সুমন ঠিক বলেছে যে আমি 10,000 5,000 টাকা কেন চুরি করবো, সত্যি তো আমি কোটি কোটি টাকা চুরি করবো, এটা তো ওর স্বীকারোক্তিতেই রয়েছে। রেলের লোহা নিয়েছে, এটা বাংলা কথা, আসলে এটাকে আমরা বলবো ওয়াগন ব্রেকিং বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এই কথাটা পরিষ্কারভাবে বলা দরকার, এবং তার জন্য তার কনভিকশন হয়েছে। মানুষ যে 8 তারিখে অর্ডার হয়েছে, কিন্তু 16 তারিখেও কোন জাদুতে, কোন ম্যাজিকে বিধানসভা অবধি তা পৌঁছয় না। কলকাতা থেকে আসানসোলের দূরত্ব তোমার তো 206 কিলোমিটার। দেখুন, লোহা চুরিতে দোষী সাব্যস্ত তৃণমূল বিধায়ক সোহরাব আলী আসানসোলের পুরো ভোটের যুদ্ধে নেমে পড়লেন, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে যে রায় আদালত দিয়েছিল তার কপি এখনো পৌঁছল না বিধানসভার সচিবালয়ে। হ্যাঁ, চমকে ওঠার মতো হলেও এটাই সত্যি যে এতগুলো দিন কেটে যাওয়া সত্ত্বেও একটা কোর্টের অর্ডার আসানসোল থেকে কলকাতা পৌঁছল না। রেলে লোহা চুরির দায়ে গত 8ই সেপ্টেম্বর তৃণমূল বিধায়ক সোহরাব আলীকে দোষী সাব্যস্ত করেন আসানসোলের 7ম বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। বিধি অনুযায়ী রায়ের সেই কপি পৌঁছানোর কথা বিধানসভার সচিবালয়ে।
বিধানসভার কার্যবিধির 231 নম্বর ধারা অনুযায়ী কোনো বিধায়ক গ্রেফতার হলে কিংবা আদালত দ্বারা দোষী সাব্যস্ত হলে তৎক্ষণাৎ বিধানসভাতে তা জানাতে হবে। আদালত 8 তারিখ অর্থাৎ গত মঙ্গলবার তৃণমূল বিধায়ককে দোষী সাব্যস্ত করেন, কিন্তু আরেকটা মঙ্গলবার চলে গিয়ে এদিন অর্থাৎ বুধবার পর্যন্ত আদালতের রায়ের সেই কপি পৌঁছয়নি কলকাতায় বিধানসভার সচিবালয়ে। অধ্যক্ষ জানিয়েছেন সোহরাব আলীর বিষয়ে তার কাছে কোনো খবর নেই। সোহরাব আলীরটা আমরা এখনো পাইনি, যেহেতু পাইনি সেই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। যদি ওনারটা পাওয়া যায় তখন সেটা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। কিন্তু কেন এই পত্র বিলম্ব? পরিসংখ্যান বলছে সড়কপথে আসানসোল থেকে কলকাতার দূরত্ব 206 কিলোমিটার, ট্রেনে 200 কিলোমিটার, আকাশপথে 187 কিলোমিটার। এই সামান্য দূরত্বে একটা কাগজ এতদিনেও পৌঁছলো না বিধানসভার সচিবালয়ে। তাছাড়া ইমেল ফ্যাক্সের যুগে তো একটা ক্লিকেই হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে যায় বার্তা। সেখানে আসানসোল থেকে কলকাতায় নথি পৌঁছচ্ছে না। রায় বেরোলো, তার উপর স্থগিতাদেশও পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক, ওটেও নেমে পড়লেন। এত কিছু হলো, শুধু রায়ের কপিটাই পৌঁছলো না। নিয়ম অনুযায়ী আদালতের রায়ের কপি বিধানসভার সচিবালয়ে পৌঁছানোর দায়িত্ব জেলা শাসক কিংবা মহকুমা শাসকের, কিন্তু বর্ধমানের জেলা শাসক সৌমিত্র মোহনের দাবি বুধবার বিকেল পর্যন্ত তিনি আদালতের রায়ের কোনো কপি পাননি। এদিকে আসানসোল পুলিশ কমিশনারেট সূত্রের দাবি মঙ্গলবার রায় বেরোনোর পরই তারা আদালতে গিয়েছিল রায়ের কপি নিতে, কিন্তু তাদের বলা হয় রায়ের কপি জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে, পুলিশকে দেওয়া যাবে না। এমনকি আসানসোল আদালত সূত্রেও দাবি মঙ্গলবার রায় বেরোনোর পর বৃহস্পতিবার বর্ধমানে জেলা শাসকের অফিসে কপি পাঠিয়ে দেওয়া হয়। তাহলে সঠিক কথা কে বলছেন? কেন প্রশাসনের মধ্যেই পরস্পর বিরোধী বক্তব্য সামনে আসছে? তাহলে কি এই বিলম্বের নেপথ্যেও কোনো রাজনীতি রয়েছে? তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বিড়ম্বনা যাতে আরও না বাড়ে তার জন্যই কি পরিকল্পিতভাবে আদালতের রায়ের কপি পৌঁছচ্ছে না কলকাতায়? প্রশ্ন বিরোধীদের। বিধানসভা সচিবালয় সূত্র খবর, রায়ের কপি না পৌঁছানো পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাই তৃণমূল বিধায়কের সদস্যপদ খারিজ হবে না বহাল থাকবে তার সবটাই আপাতত নির্ভর করছে আদালতের রায়ের কপি কবে কলকাতায় পৌঁছয় তার ওপর। বিতনু চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। মইদুল, রাজ্য নির্বাচন আধিকারিক সুশান্ত রঞ্জন উপাধ্যায় তিনি বলছেন যেহেতু কারাদণ্ড কার্যকর হচ্ছে না, উচ্চ আদালতে স্টে হয়েছে, সেহেতু টেকনিক্যালি নাকি দাঁড়াতে পারেন। কিন্তু প্রশ্নটা তো নৈতিকতার। তৃণমূল কংগ্রেস নীতি নৈতিকতার কথা বলে তারপরে 82 নম্বর ওয়ার্ডে আর কোনো নেতাকে খুঁজে পেল না, সোহরাব আলীকে টিকিট দিতে হলো। আমি তার আগে একটা জিনিস বলতে চাইছি, সেটা হলো যে আমার ধারণা প্রশাসন কেমনভাবে চলছে আমি জানি না। আমার ধারণা প্রশাসন হয়তো ওই কচ্ছপার যে খরগোশের যে গল্পটা ছিল সেখান থেকে খুব উদ্বুদ্ধ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কচ্ছপের পিঠের ওপর করে হচ্ছে ওই রায়ের কপি হয়তো যাচ্ছে একদম 8 থেকে 16 কেটে গেছে, এখনো আসেনি। কিন্তু আমি বলছি খরগোশও আছে, তার কারণ বিধানসভার বুলেটিনে এই যে দীপক হালদার গ্রেফতার হয়েছেন, আজকে স্পিকার জানিয়েছেন বিধানসভার বুলেটিনে তুলে দিয়েছেন, মানে খরগোশের উদাহরণও আছে যেখানে সেটা প্রয়োগ করার দরকার। আসলে দুদিকেই আছেন। তার কারণটা হচ্ছে সোহরাব আলীও নমিনেশন ফাইল করছেন, ওনার স্ত্রীও নমিনেশন ফাইল করছে নির্দল। অর্থাৎ সোহরাব আলী যদি কোনো রকম আটকে যায় তাহলে স্ত্রীকে তখন নির্দল প্রার্থী, তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী বলে একটা কিছু হবে। সো ইট ইজ অল ইন দ্য ফ্যামিলি, বেসিক্যালি দ্যাটস দ্য প্ল্যান। এবার দেখুন, তৃণমূল কংগ্রেস কি দূরবীন দিয়ে খুঁজছিল যে আর কি সোহরাব আলী ছাড়া আর কোনো খুঁজে পাচ্ছে না? যে যেখানে ইমেজ মেকওভারে একটা সচেতন চেষ্টা করছে সেখানে এটা কেন? এটাই তো মূল জায়গা যে তৃণমূল কংগ্রেস হচ্ছে রাজ্যের একমাত্র দল যার কোর যে ফোর্সটা, মানে কোর যে কনস্টিটুয়েন্সিটা, সেটা হচ্ছে লুম্পেন ফোর্স। এই লুম্পেন ফোর্সটা 1998 সাল থেকে বরাবরই তৃণমূল কংগ্রেসে ছিল। বাকি যে অংশগুলো, মিডল ক্লাস বলুন, আপার ক্লাসের একটা অংশ বলুন, আপনি ওয়ার্কিং ক্লাস বলুন, প্রেজেন্টলি তারা এসছে গেছে, বিক্ষুব্ধ হয়েছে, এগুলো হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে কোর ফোর্সটা অসামাজিক যে কার্যকলাপগুলো করে তারা কিন্তু এসে দেখুন, আপনি দেখুন আরএসপি ফরওয়ার্ড ব্লক থেকে এই ফোর্সটাই কিন্তু আগে সব থেকে আগে তৃণমূল কংগ্রেসে এসছে। তাহলে কিন্তু আপনি যদি আজকে রাজ্য রাজনীতি অন্য দলগুলো যদি দেখেন, আপনি যদি কংগ্রেসকে দেখেন কিংবা বামফ্রন্টকে দেখেন কিংবা বিজেপিকেও দেখেন, তাদের যে কোর ফোর্সটা সেটা কিন্তু কখনোই লুম্পেন ফোর্স নয় একেবারে। দেবনারায়ণ বাবু, একদম অনুষ্ঠানের শেষে আছি। না আমি বলছি তুমি এত জেনারেলাইজ করলে 98 জন্মগ্রহণ সঙ্গে লুম্পেন এতভাবে তুমি তথ্য দাও, আমি তথ্যই দিচ্ছি আপনার সঙ্গে, আমি তথ্য নিয়ে বুঝতে পারি তাহলে তৃণমূল কংগ্রেসের কোন নেতা তাদের কি ব্যাপারটা ঢুকেছে না, পরবর্তীকালে হওয়ার পরে থাকতেই পারে, তারপরে এই 11 পরে আসতেও পারে। তারা লিডারশিপ দিত না, জন্মগ্রহণ একেবারে না।
রাজনীতি করা। আচ্ছা মহিদুল রায় ভুল আমি তো বলেছে। সমর্থন করি। আপনি আমার শুধু আমি সমর্থন করছি। দেবনাথবাবু, দেবনাথবাবু, ভালো কথা বলো আচ্ছা, না। ধরুন, আচ্ছা, তৃণমূল কংগ্রেসে না, ভদ্রতা না, আছে। ভদ্রতা আচ্ছা, তোমার- please, তোমার আপনি বাবা- কথা চালাচ্ছেন তোমার যে না। বাবা- Please, তুমি তো please, বাম please। করেছো, তোমার হ্যাঁ। মানে কজন ভদ্রতা করো না। আরে বাম এই বাম ভদ্রতা- আচ্ছা, আচ্ছা, আমি শিশুমন্দির ছেড়ে আমার একটু ভদ্রতা করতে দিন। সরলীকরণটা করো। আচ্ছা, একেবারে শেষে দেবনাথবাবু একটা কথা বলুন, এই সোহরাব আলী যদি টিকিট না পেত আপনি খুশি হতেন? আমি সোজা একটা কথা জানতে চাইছি, এই লোহা চুরির দায়ে দোষী সাব্যস্তর শাস্তি ঘোষণা করেছে মাননীয় বিচারক, একে যদি তৃণমূল কংগ্রেস টিকিটটা না দিত কি ক্ষতি হতো? আপনি খুশি হতেন? না না, সেই কথাটা আমি বলতে পারবো না, বলুন না, এই একটা কথা বলুন না। না, যে অন্য কোনো বলুন তার ডিলেমা ব্যাপারটা হচ্ছে কনভিক্টেড হলেই ও মনে করছে মানে যেটা মনে করতে পারে এই কেসটা দাঁড়াবে। সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল কোন লুম্পেন চলবে না, এটা বলুন। আচ্ছা, অন্য কোনো প্রার্থী হলে আপনি খুশি হতেন না? সমাজ বিরোধীরা হচ্ছে কোন দলের চলবে না, এটা বলুন। নিশ্চয়ই Convicted, কোন সমাজ বিরোধী চলবে না, বলুন। অর্থে আমার আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আমার সময় আজকে একেবারে শেষ, আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়। ভালো থাকবেন, শুভরাত্রি। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট